টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভৌতবিজ্ঞান সাবজেক্টে মাধ্যমিকে নাম্বার তোলা এবং কোশ্চেন প্যাটার্ন বর্তমানে যেটা হয়েছে বা যেটা হতে যাচ্ছে, নাম্বার তোলাটা সত্যিই খুব টাফ হয়ে দাঁড়িয়েছে। তাই আমি প্রত্যেকটা ভৌতবিজ্ঞান চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কোশ্চেনের আলোচনা করব, যেগুলো আগামী মাধ্যমিক পরীক্ষা এবং হাই মাদ্রাসা পরীক্ষায় খুব সাহায্য করবে। চলো আজকের ক্লাসটা তোমাদের শুরু করি। তবে চ্যানেলে আজকে প্রথম আমার চ্যানেলে যারা প্রথম দেখছো তাদের সকলের কাছে একটি অনুরোধ, তোমরা প্রত্যেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আগামী ক্লাসগুলো তোমরা পরপর পেতে পারো। চলো, প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। তো মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট। চলো, প্রথম প্রশ্ন বলছে যে বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হাই মাদ্রাসা পরীক্ষা 2019, হাই মাদ্রাসা পরীক্ষা 2023-এ এসেছিল। এটার উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। তারপরে পরের কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? মাধ্যমিক 2024-এ এসেছিল পরীক্ষায়, উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপরে বায়ুমণ্ডলের কোন কোন স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি ও হ্রাস পায়? এ সম্পর্কে তোমাদের দুটো লাইন খুব জেনে রাখা জরুরি। সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার যে স্তর আছে, এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে এই স্তরের উষ্ণতা ও চাপ উভয়ই কমে। আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তর আছে, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এই স্তরের উষ্ণতা বাড়ে কিন্তু চাপ কমে যায়। আশা করি উত্তরটা পেয়েছো। এটা মাধ্যমিক 2017-তে এসেছিল। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে আছে? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে? এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, উত্তর হচ্ছে বাড়ে। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় হয়? বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ঝড় হয়। শুধু ঝড় হয় না, এখানে ঝড়, বজ্রপাত, এক কথায় বায়ুমণ্ডল ক্ষুব্ধ অবস্থায় থাকে বলে এই স্তরকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? ট্রপোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? উত্তর হচ্ছে আয়োনোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরটি উষ্ণতম? এক্সোস্ফিয়ার। পরের প্রশ্ন, বায়ুর কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের এই স্তরে কোনো ঝড়, বৃষ্টিপাত ইত্যাদি হয় না। এখানে বায়ু খুব শান্ত অবস্থায় থাকে, এখানে বজ্রপাত হয় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। পরের প্রশ্ন, ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আমাদের সকলকে মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার থেকে 30 কিলোমিটারের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন স্তর অবস্থিত। পরের প্রশ্ন, ওজোন স্তরের ওজনের বিয়োজনে নাইট্রিক অক্সাইড এর ভূমিকা কী? এটা মাধ্যমিক 2018 পরীক্ষায় এসেছিল। ওজোন স্তরে উৎপন্ন নাইট্রিক অক্সাইড ওজোন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় O2 ও NO2 গ্যাস উৎপন্ন করে। উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাস
O3 ও O2 অণুর বিয়োজনে উৎপন্ন হয় O পরমাণুর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন করে, যা পুনরায় O3 অণুকে বিয়োজিত করে। এখানে বিক্রিয়াটা তোমরা সকলেই লক্ষ্য করছো। এখানে এই বিক্রিয়া দেখো, NO এর সঙ্গে O3 এর বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ও O2 গ্যাস উৎপন্ন হয়েছে। সঙ্গে পরে আবার নাইট্রোজেন ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড NO ও O2 গ্যাস উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, ক্লোরিন পরমাণু ওজোন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। এখন ক্লোরিনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে ClO ও প্লাস O2 উৎপন্ন করে। ClO আবার পুনরায় O3 এর সঙ্গে বিক্রিয়া করে ক্লোরিন এবং দুই অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এটা মাধ্যমিক 2024 পরীক্ষায় এসেছিল। পরের প্রশ্ন, জেট প্লেন থেকে নির্গত নাইট্রোজেন কোন অক্সাইড ওজোন স্তরকে ধ্বংস করে? উত্তর হচ্ছে নাইট্রিক অক্সাইড NO। খুবই গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হচ্ছে ডবসন একক। পরের প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মিকে ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হচ্ছে অতি বেগুনি রশ্মি। এটা 2019 পরীক্ষায় এসেছিল মাধ্যমিক। পরের প্রশ্ন হচ্ছে CFC এর সম্পূর্ণ নাম কি? অনেকবার এসেছে পরীক্ষায়, ক্লোরোফ্লুরোকার্বন। হাই মাদ্রাসা পরীক্ষা 2023-এ একটি প্রশ্ন এসেছিল, সেটা হচ্ছে জলাভূমির পচনের ফলে যে গ্যাস উৎপন্ন হয় সেটা শূন্যস্থানে লিখতে বলা ছিল। উত্তর হচ্ছে মিথেন। পরের প্রশ্ন, বিদ্যুৎ ক্ষরণের সময় দেখো, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম করো। উত্তর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তোমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে প্রধান গ্রিনহাউস গ্যাস নামেও ডাকা হয়। অনেকবার মাধ্যমিক পরীক্ষায় ঘুরিয়ে ফিরে কোশ্চেনটি এসেছে। এটা মাধ্যমিক 2022-এ এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটি গ্রিনহাউস গ্যাস নয়। এটি হচ্ছে নাইট্রোজেন N2 গ্যাস। আরেকটি গ্যাস আছে যেটিও গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হচ্ছে O2। চলো পরের প্রশ্ন, একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম করো। একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম হচ্ছে মিথেন গ্যাস। এটা হাই মাদ্রাসা পরীক্ষা 2018 পরীক্ষায় এসেছিল। তারপরের প্রশ্ন, বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যেটির পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে। উত্তর কার্বন ডাই অক্সাইড। মাধ্যমিক 2020 পরীক্ষায় এসেছিল। তারপর আরেকটি প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক হাই মাদ্রাসা পরীক্ষায় আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি এসেছিল 2018 পরীক্ষায়, বিশ্ব উষ্ণায়নে সর্বাধিক অবদান কার্বন ডাই অক্সাইড গ্যাসের। আরেকটি প্রশ্ন যেটি হাই মাদ্রাসা পরীক্ষা 2019-এ এসেছিল, প্রধান গ্রিনহাউস গ্যাস মিথেন, এটি সত্য না মিথ্যা? দেখো, প্রধান গ্রিনহাউস গ্যাস আমি একটু আগেই বললাম কার্বন ডাই অক্সাইড, সুতরাং মিথেন এটা গ্রিনহাউস গ্যাস, তবে এটা মিথ্যা, এটা প্রধান নয়। তারপরের কোশ্চেন দেখো,
কাঠকয়লা, পেট্রোল, ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? আমরা জীবাশ্ম জ্বালানি বলতে বুঝি যেগুলো কোটি কোটি বছর ধরে মাটির নিচে উপরে চাপ এবং নিচের তাপের ফলে যে সমস্ত জ্বালানি উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পেট্রোল হলো জীবাশ্ম জ্বালানি। এটা মাধ্যমিক 2018 পরীক্ষায় এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 কিলোজুল kg/-1 বলতে কী বোঝো? এটা মাধ্যমিক 2023 এসেছিল। এটা তাপন মূল্য খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। কয়লার একটি নমুনার তাপন মূল্য 30,000 kJ/kg বলতে বোঝায় ওই নমুনার 1 কেজি ভরের সম্পূর্ণ দহনে 30,000 কিলোজুল তাপশক্তি উৎপন্ন হয়। এটা মাধ্যমিক 2023 পরীক্ষায় এসেছিল। তারপর জ্বালানির তাপন মূল্যের একক, ব্রিটিশ থার্মাল একক /পাউন্ড। মাধ্যমিক 2019 পরীক্ষায় এসেছিল। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম পেট্রোল। আমরা জানি সকলে যে পেট্রোল একটি তরল জীবাশ্ম জ্বালানি। তারপর কোশ্চেন, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। এটা হচ্ছে সৌরশক্তি। মাধ্যমিক 2020 এসেছিল। দেখো, আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেদিকে এগোচ্ছে, আমাদের জীবাশ্ম জ্বালানি একটা সময় ফুরিয়ে যাবে। তখন কি থাকবে? এই সৌরশক্তি এমন একটা শক্তি যেটা আমাদের পরিবেশের কোনো দূষণ ঘটাবে না, কিন্তু আমরা এর মাধ্যমে স্থিতিশীল উন্নয়ন করতে পারবো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো? এটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই তোমাদের টেক্সট বুকে একটু দেখো। তারপরের প্রশ্ন, স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য বায়ুশক্তি ব্যবহার করা যায় কেন? মাধ্যমিক 2023 এসেছিল যে বায়ুশক্তি পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি হওয়ায় একে স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। পুনর্নবীকরণযোগ্য পরিবেশ বান্ধব শক্তি বলতে এই বায়ুশক্তি এটা পরিবেশের কোনো ক্ষতি করে না। এই বায়ুশক্তিকে একবার ফুরিয়ে গেলে তাকে আবার পুনরায় তৈরি করা হয়। সেজন্য এই শক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয়। আর অনবীকরণযোগ্য শক্তি কি? অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে যে সেই সমস্ত শক্তি যাদেরকে পুনরায় তৈরি করা যায় না। একবার ফুরিয়ে গেলে সেটাকে আর তৈরি করা যাবে না, যেমন কয়লা, পেট্রোল ইত্যাদি। তারপরে প্রশ্ন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে পাওয়া যেতে পারে এমন একটি অপ্রচলিত শক্তি যেটা হচ্ছে জোয়ার ভাটার শক্তি। দেখো, তারপরের প্রশ্ন হচ্ছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো। বায়োগ্যাসের একটি ব্যবহার জ্বালানি হিসাবে এবং বিদ্যুৎ উৎপাদনে বায়োগ্যাস ব্যবহার করা হয়। এটা মাধ্যমিক 2018 পরীক্ষায় এসেছিল। তারপরে প্রশ্ন, কোন উপাদানটি প্রাকৃতিক গ্যাস ও বায়োগ্যাসের দুটিতেই পাওয়া যায়? বায়োগ্যাসের মূল উপাদান, এটা 2024 হাই মাদ্রাসা পরীক্ষা এবং 2023 হাই মাদ্রাসা পরীক্ষায় MCQ কোশ্চেনে এসেছিল। উত্তর হচ্ছে মিথেন। এটা মাধ্যমিক পরীক্ষাতেও, মাধ্যমিক এক্সামিনেশনেও 2024 এসেছিল। তারপরের প্রশ্ন, সিএনজি এর প্রধান কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি এর ফুল ফর্ম, এর প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটা হাই মাদ্রাসা পরীক্ষা 2020 এসেছিল। এটা ওই ছকে যে মেলানো থাকে সেখানে প্রশ্নটা করা হয়েছিল। তারপরের প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। এটার নাম হচ্ছে মিথেন হাইড্রেট। 2022 পরীক্ষায় এসেছিল। এই মিথেন হাইড্রেট কি বলে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে 2 নম্বরের এর আগে দিয়েছিল। সেটা হচ্ছে মিথেন হাইড্রেট হচ্ছে একটা কঠিন কেলাসাকার পদার্থ
এই মিথেন হাইড্রেটকে ফায়ারি আইস বলা হয়। মিথেন হাইড্রেটের সংকেত হচ্ছে 4CH4.23 অণু জল, 23H2O। তারপরে প্রশ্ন, কোল ব্লেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? উত্তর হচ্ছে মিথেন, 2020 পরীক্ষায় এসেছিল। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে নিয়ে রয়েছে কোন গ্যাস? উত্তর হচ্ছে আমরা সবাই জানি নাইট্রোজেন গ্যাস। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এটা মাধ্যমিক 2022 পরীক্ষায় এসেছিল। তারপরের প্রশ্ন হচ্ছে, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়? উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। আরেকটি কোশ্চেন, বায়োগ্যাস একটি জীবাশ্ম জ্বালানি, এটা ট্রু ফলস? এটা হাই মাদ্রাসা পরীক্ষায় 2020 পরীক্ষায় এসেছিল। জীবাশ্ম জ্বালানি হচ্ছে যারা কোটি কোটি বছর ধরে মাটির উপরে চাপ এবং নিচের তাপের ফলে তৈরি হয়েছে। সুতরাং বায়োগ্যাস একটা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে এটা ফলস। তারপরের কোশ্চেন হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হলো উচ্চ কৃষি ফলনের একটি ফল। প্রশ্নটা আরেকবার পড়ছি, বিশ্ব উষ্ণায়ন হলো উচ্চ কৃষি ফলনের একটি ফল, মানে আমাদের খুব উচ্চ কৃষি ফলন হচ্ছে এখন, সেজন্য বিশ্ব উষ্ণায়ন ঘটছে। এই কথাটি সত্য না মিথ্যা? এটা হাই মাদ্রাসা পরীক্ষা 2023 এসেছিল। এর উত্তরটা হচ্ছে মিথ্যা, কারণ উচ্চ কৃষি ফলন কখনোই উষ্ণতা বৃদ্ধি করছে না। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে মহাকাশ স্টেশন আছে? উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। তারপরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? ট্রপোস্ফিয়ার। প্রদত্ত কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হচ্ছে, এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সিএফসি। তো আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড এটা ওজোন স্তরকে ক্ষয় করে না। আর নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো সকল যে গ্যাসগুলো আছে সেগুলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে দেখা যায়। তারপরের প্রশ্ন হচ্ছে, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে? মাধ্যমিক 2023 কোশ্চেনটা এসেছিল যে ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে। কার্বন ডাইঅক্সাইড, এআর, সিএফসি, এইচই। তাহলে এটা হচ্ছে ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে সিএফসি উত্তর। আর হাই মাদ্রাসা পরীক্ষায় এটা কোশ্চেনটা ঘুরিয়ে করা হয়েছিল যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? অপশান দেওয়া হয়েছিল নাইট্রিক অক্সাইড NO, নাইট্রাস অক্সাইড N2O, CO2 কার্বন ডাইঅক্সাইড এবং সিএফসি। তাহলে এর উত্তর হচ্ছে ওজোন ক্ষয়ে সহায়তা করে না, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উত্তর। দুটো দুই রকমভাবে এসেছিল। তারপরের কোশ্চেন, সূর্যালোকের কোন রশ্মি ভূপৃষ্ঠে আপতিত হলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়? উত্তর হচ্ছে অতি বেগুনি রশ্মি। তারপরের প্রশ্ন, নিচের কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ে সহায়তা করে না? এটা মাধ্যমিক 2020 এসেছিল। নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড। উত্তর হচ্ছে নাইট্রোজেন, উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তারপরে প্রশ্ন, সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে
উৎপন্ন করে। সিএফসি অতিবেগুনি রশ্মির আঘাতে বিভাজিত হয়ে উৎপন্ন করে। এটা মাধ্যমিক 2017-তে এসেছিল। উত্তর হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। তারপর প্রশ্ন, সিএফসি ব্যবহৃত হয় কোথায়? হিমায়ক যন্ত্রে। এছাড়াও অ্যারোসল স্প্রেতে চালক রূপেও ব্যবহার করা হয় সিএফসি। তারপরের প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? মাধ্যমিক 2018-তে এসেছিল। উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অনেকভাবে কোশ্চেনটিকে করা হয়েছে। সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আরেকটি হাই মাদ্রাসা পরীক্ষায় করা হয়েছিল 2018 এবং 2024, এবং এই কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষা 2017-তেও করা হয়েছিল। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? মিথেন CH4, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প H2O, অক্সিজেন। এর উত্তর হচ্ছে অক্সিজেন। কিন্তু হাই মাদ্রাসা পরীক্ষায় করা হয়েছিল CH4, CO2, H2O, O2 আর CFC, এর মধ্যে জানতে চেয়েছিল। তো উত্তর একই হবে, সেটা হচ্ছে O2। এক কথায় বাংলাতে লিখেও দিতে পারে, আবার সংকেত চিহ্ন দিয়েও প্রশ্নটাকে করা হতে পারে। তারপরের প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? গোবর গ্যাস, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম। এর উত্তর হচ্ছে গোবর গ্যাস। হাই মাদ্রাসা পরীক্ষায় এখানে অপশানটা অন্যভাবে ছিল। সৌরশক্তি অপশানে ছিল, কয়লা ছিল, পেট্রোলিয়াম ছিল এবং ডিজেল ছিল। তো উত্তর হচ্ছে সৌরশক্তি। তারপর একটি পরিবেশ বান্ধব শক্তি যে পরিবেশের ক্ষতি করে না, উত্তর হচ্ছে সৌরশক্তি, ভূতাপ শক্তি, বায়ু শক্তি, সবগুলি। তাহলে সবগুলি আমাদের পরিবেশ বান্ধব শক্তি। তারপর প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোন অপরিচালিত শক্তি উৎসটি পরিবেশ দূষণ করতে পারে? সৌরশক্তি, অ্যাটমিক এনার্জি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। অ্যাটমিক এনার্জি, এটা পরমাণু শক্তি, এটা হচ্ছে আমাদের পরিবেশ দূষণ করতে পারে। তারপরের প্রশ্ন, বায়োগ্যাসের মূল উপাদান কি? এটা হাই মাদ্রাসা পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষা 2 ক্ষেত্রে এসেছিল। CH4 মিথেন, CFC ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড। উত্তর হচ্ছে CH4 বায়োগ্যাসের মূল উপাদান। বায়োগ্যাসের প্রচলিত নাম কি? তা বায়োগ্যাসের প্রচলিত নাম হচ্ছে গোবর গ্যাস। এটা কোনো পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা বা হাই মাদ্রাসা কোনো পরীক্ষাতে আসেনি, তবে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আজকের আমার ক্লাস এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে পরিবেশের জন্য ভাবনা, যে বড় মার্কসের যে কোশ্চেন 2 ও 3, কোন কোন প্রশ্ন তোমাদের আগামী মাধ্যমিক পরীক্ষা ও হাই মাদ্রাসা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে সঙ্গে একটু প্রিপারেশান নাও। আগামী মাধ্যমিক পরীক্ষা এবং হাই মাদ্রাসা পরীক্ষা সকলেরই ভালো হবে আশা রাখি। আগামী ভিডিওগুলি তোমরা আমার চ্যানেলে পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি এখন থেকে আলোচনা করব, এবং প্রত্যেকটা জায়গায় কী ধরনের ঠিক কেমন ক্রিটিক্যাল কোশ্চেন আসে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সকলকে আমার ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ।
দেখা হচ্ছে পরের ভিডিওতে।